দীঘার জগন্নাথ মন্দিরের ট্রেন কিন্তু খুব শিগগিরই শুরু হতে চলেছে। আমি আছি ঘটি, কিন্তু বাড়িতে অনেকে ট্রাই করে লাভ শুটকি, সেই জন্য ঘটি বাট লাভ শুটকি। জাদু। দু চাকার গাড়িতে কিন্তু এটা ভীষণভাবে বিপজ্জনক। 10,000 সাবস্ক্রাইবার ফ্যামিলি হয়ে গেলেই কিন্তু লাদাখ রাইড আসছে। এই বাম্পারে পড়লো গাড়িটা, গাড়িটা গেল, তারপরে দেখি ক্যামেরা চালু, আপনি আপ ভিডিও রেকর্ডিং শুরু হয়ে গেছে। গুড মর্নিং বন্ধু, গুড মর্নিং ফ্রম দীঘা। ঘড়িতে এখন সময় হচ্ছে 7:05। এই শার্টটা প্রথম পরলাম কেনার পর। এখানে দাদাও রেডি, জাস্ট জুতোটা পরছে, ব্যাস হয়ে যাবে। আর বাইরের সিনটা তোমাদেরকে দেখাই। সকালবেলা ঘুম থেকে উঠে দীঘার ওয়েদার খানিকটা এইরকম, বৃষ্টি বৃষ্টি একটা ভাব। আমরা 4:30 থেকে ট্রাই নিচ্ছি যে বেরোবো 5টার সময়, কিন্তু বৃষ্টি তখন একটু জোরে হচ্ছিল আর এখন একটু কমেছে। চারিদিক পুরো ভিজে দিয়ে গেছে। রাত্রিবেলা সেই ঘুম হয়েছে, যার জন্য চোখ মুখ পুরো ফুলে রয়েছে, জিনিসপত্র অগোছালো হয়ে রয়েছে, এসে আমাদেরকে গোছাতে হবে। ওখানে রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট এগুলো ঝুলছে, এগুলো জাস্ট এসে পরে নেবো। এটা তো আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি আমাদের গামছা রাখার জায়গা। রাত্রিবেলা আমাদের বাইক ওই পাঁচিলের ভেতরে ছিল, গেট পুরো লাগানো ছিল, আর এখন সকালবেলা সিকিউরিটি কাকু বার করে দিয়েছে, কিন্তু বাইক পুরো ভিজে গেছে। এখন আমরা এখান থেকে যাবো ফার্স্টে কোথায়? মোহনা। দাদা মোহনা, তো চলো ব্যাগটা নামিয়ে মোটো ব্লগে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ভেবেছিলাম ফ্রন্টে একটা ক্যামেরা লাগাবো, কিন্তু হিরো 8টা এখন রুমেতেই রয়ে গেছে, এখানে যেটা লাগাই। তো আমরা চলে এসেছি দীঘার মেন রোডে, আর এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে মোহনার দিকে। আর মোহনা যাওয়ার পথে আমাদের বাঁ দিকে পড়বে হচ্ছে দীঘা রেল স্টেশন, তারপরে পড়বে জগন্নাথ মন্দির। যে জগন্নাথ মন্দিরটা নতুন চালু হবে, মানে এখনও তৈরির কাজ চলছে, চালু হয়নি বা উদ্বোধন হয়নি। এরপর খুব শিগগিরই সেটার কাজ শেষ হবে। কবে উদ্বোধন আমি অ্যাকচুয়ালি জানি না। আমি জানি না যে ওটা ডেট কিছু ফাইনাল করেছে কি না। এই যে আমাদের বাঁ দিকে দেখো মন্দিরের চত্বর শুরু হয়ে গেছে। 20 বা 21 একর জমি নিয়ে খুব সম্ভবত হচ্ছে। কালকে আমাকে দাদা বললো, আমার ঠিক এক্স্যাক্ট মনে পড়ছে না, 20 বা 21। তোমরা কমেন্টে জানাতে পারো যে কতটা জায়গা নিয়ে তো তৈরি হচ্ছে। দেখো এই বাঁ দিকে এখান থেকে শুরু হলো মন্দির চত্বর, কি বিশাল বানিয়েছে ভাই। অ্যাকচুয়ালি তৈরির কাজ চলছে এখানে, ঠিক যেমনভাবে অযোধ্যার রাম মন্দিরে একটা ট্রেন চলছিল কদিন আগে পর্যন্ত, ঠিক একই রকমভাবে দীঘার জগন্নাথ মন্দিরের ট্রেন কিন্তু খুব শিগগিরই শুরু হতে চলেছে। এখন ভেতরে ঢুকতে দিচ্ছে না, তাই তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাতে পারলাম না, নাহলে তোমাদেরকে দেখাতাম এই জায়গাটা কেমনভাবে তৈরি হচ্ছে না হচ্ছে। আমি যতবার এসেছি দীঘাতে কোনোদিনও কিন্তু দীঘার মোহনায় যাইনি, কারণ আমার একটা মানে আঁশটে গন্ধ লাগে। আমি এর আগের ব্লগে তো তোমাদেরকে বলেছি যে আমার মাছ খুব একটা ফেভারিট নয়, বাট স্টিল এবারে আমি যাচ্ছি হচ্ছে দীঘার মোহনায়, কারণ দাদা নেবে হচ্ছে মাছ, লোটে শুঁটকি কিছু একটা হবে। আমি জানি না কোনটা শুঁটকি আর কোনটা লোটে, এটুকু জানি যে শুঁটকি মাছে খুব গন্ধ হয়, আবার খেতেও কিন্তু ভালো লাগে। একবার খেয়েছিলাম, একবার বা দুবার বোধহয় খেয়েছি, খেতে হেভি লাগে রান্না করে দিলে, কিন্তু যখন রান্না হয় পাশের বাড়ির থেকে যখন দেয় তখন আশপাশটা জগৎটা গন্ধ হয়ে যায়। দেখো আমাদের ডান দিকে হচ্ছে সমুদ্র, আর এটা হচ্ছে মেরিন ড্রাইভ। ওয়াও, এই রাস্তাটাই খুব সম্ভবত তাজপুরের সঙ্গে কানেক্ট করেছে দীঘাকে। কারেক্ট মি ইফ আই এম রং। বাঁ দিকে দেখো কত ক্যাকটাস হয়ে রয়েছে। আর আসলে দাদা জলের মধ্যে পড়ে যাচ্ছিল, আর একটু হলেই জলে পড়ে যাচ্ছিল। এখানে সাঁতারও কাজে লাগবে না। ঘড়িতে কটা বাজে দাদা? এখন ঘড়িতে বাজে 8:32। 8:30 বেজে গেছে, আর আমাদের চেক আউটের টাইম বলেছে 9টায়, কিন্তু আমরা ওটাকে বাড়িয়ে 10টা করে দিয়েছি। আমরা বললাম দাদা একটুখানি টাইম দাও আমাদেরকে, কারণ আমাদের টুকটাক কিছু ঘুরতে টুরতে হবে, একদিনে তো বুঝতেই পারছো কিছুই করা যায় না। তো এরকমভাবে ম্যানেজ করেছি আমরা, যাতে করে 10টার সময় ছাড়া যায় রুম। একটা জিনিস মেনশন করে দিচ্ছি, আমি আছি ঘটি, কিন্তু বাড়িতে অনেকে ট্রাই করে লাভ শুটকি, সেই জন্য ঘটি বাট লাভ শুটকি। চলো শুটকি কোনটাকে বলে? সবগুলো কি শুটকি? যে লোটেটাকে বলে সেটাকে শুটকি। এইগুলোও সব শুকনো, মানে শুকনো মাছ মানে শুটকি, তাই তো? না না, শুটকি বলতে গেলে ওইটা, সেই যে কোনগুলো? লম্বাটা। ও আচ্ছা, ওইগুলো। কতটা নেবে? তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের মাছ ভালো লাগে কিনা, বা এরকম শুটকে কারোর ফেভারিট কিনা। শুটকে না শুটকি, শুটকি, শুটকে না শুটকি। এখানে ট্রেলার করে যে মাছগুলো তোলা হয় সেগুলো আবার লরিতে করে এক্সপোর্ট করা হয়। দেখো এখান থেকে চলে যাচ্ছে, আর এই সব মাছগুলোই কিন্তু আমাদের দিকেও যায়, মানে আমাদের কলকাতার পাতিপুকুর বলো বা ওই সমস্ত দিকে। তো দীপদার নিয়েছে খুব সম্ভবত 1 কেজি নিয়েছে লোটে মাছ।
আর এখন যদি তোমরা দীঘা আসার প্ল্যান করো তাহলে কিন্তু বলতে পারি এটা বেস্ট টাইম চলছে, না খুব গরম না খুব ঠান্ডা, তারপর একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আর বৃষ্টির ওয়েদারে সমুদ্রে নেমে স্নান করার মজাটা কিন্তু আলাদা রকমের। কালকে আমরা অনেকক্ষণ ধরেই স্নান টান করেছি, আর সবটা আমি ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনটা আমি চার্জে দিয়ে গেছিলাম, যেটুকু করেছি সেটা দীপদার ফোন দিয়ে। আর ফোন না থাকলে আরও হয়তো আমরা একটু স্নান করতে পারতাম, কিন্তু বেশ মজা হয়েছে ভাই, বেশ মজা হয়েছে। একদিনের জন্য সত্যি বলতে ভাই দীঘা এসে পোষায় না। যখন আমফান উমফুন মানে এরকম সাইক্লোনগুলো হয় তখন টিভিতে আমাদের যে ভিডিওগুলো আমরা দেখতে পাই নিউজ চ্যানেলগুলোতে, যে দীঘার সমুদ্র সৈকতে জলের উচ্ছ্বাস, তখন এর ওপর থেকে জল উঠে এখানে চলে আসে, সেই ওই দূরের সমুদ্র, মানে কতটা জল বেশি হয়ে গেলে তারপর ওখান থেকে লাফিয়ে জল এখানে আসতে পারে। সকাল থেকে উঠে থেকে এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি, মাছের গন্ধে পেট ভরে গেল আমার, লিকার চা খাবো, নাহলে বুঝতেই পারছো। তো ঠিক আছে চলো আগে দীঘায় ফেরা যাক। এখন আমরা মোহনায় রয়েছি, এখান থেকে আমরা যাবো হচ্ছে ওল্ড দীঘা হয়ে নিউ দীঘা। জাদু আমাদের সেট আপ খানিকটা এরকম, মানে আমাকেও এরকমই লাগছে, তোমরা হয়তো বুঝতে পারছো না, এখানে আয়নায় দেখা যাচ্ছে। আমরা পুরো রাইডিং গিয়ার্স এর ওপর রেনকোট পরে নিয়েছি, কারণ বাইরে সেই থেকে বৃষ্টি চলেই যাচ্ছে, বৃষ্টি আর থামার নাম নিচ্ছে না। আর ব্যাগের সমস্ত লাগেজ সেট আপ করা হয়ে গেছে, আমরা নিজেদের সেট আপটা করে নিয়ে বেরিয়ে যাবো। তো বন্ধু এখানে দীপদার বাইকে ব্যাগটা সেট আপ করা চলছে, কারণ রেনকোটটা ভুল করে ব্যাগের মধ্যে রেখে দিয়েছিল, তো সেটাকে আবার বার করে পড়লো। আর আমাদের ব্যাগ সব লাগানো হয়ে গেছিলো, বৃষ্টি তো থামার নাম নিচ্ছে না। আর আমরাও ভাবছি যে গোপ্রোটাকে সেফলি রাখবো, না কি বলো? নতুন গোপ্রো, বৃষ্টিতে মানছি যে ওয়াটারপ্রুফ করে নিয়েছি, স্টিল ভিজিয়ে লাভ নেই, রিস্ক নেবো না। এখান থেকে আমাদের ভিজে ভিজেই বাড়ি যেতে হবে, যে রাস্তা দিয়েছি সেই রাস্তা দিয়ে আগে যাই, কোথাও গিয়ে যদি দেখি বৃষ্টি একটু কমেছে তারপর আবার ক্যামেরা অন করব, তার আগে ব্যাগে ভরে নেব। কিছু খাবে তাই তো? অ্যাকচুয়ালি দীপদার একাদশী চলছে, তো ওই জন্য দীপদার কিছু খায়নি সকাল থেকে। আর কিছু একটু ফলের রস টস খেয়ে নিও, তাতে কোনো চাপ থাকবে না। আর আমার চাবিটা দিয়ে দাও। বাকি আমার বাইকের লাগেজ সমস্ত সেট আপ করা হয়ে গেছে, একবার ছোট্ট করে ট্যাঙ্ক ব্যাগটা খুলবো, কারণ গোপ্রোটা ঢুকিয়ে রেখে দেবো। তো এখানে একটা চায়ের দোকান দেখতে পেয়ে আমরা দাঁড়ালাম, আর নিয়েছি হচ্ছে একটা মাজা আর একটা বিস্কুট। বেরোনোর সময় ডিম টোস্ট খেয়ে বেরিয়েছিলাম, আর ভাবলাম যে রাস্তায় আর হয়তো কোথাও দাঁড়াতে পারবো কি পারবো না। কোলাঘাটের আগে তো দাঁড়াবোই না, কারণ বৃষ্টি তো দেখতেই পাচ্ছ চলছে, তো চলছে, থামার নাম নেই। তো এই জন্য এইটা আর এটা খেয়ে নিয়ে আবার এখান থেকে কন্টিনিউ করতে থাকবো। তো বন্ধু এখানে চলছে দাদার দেশি জুগার। দেখো প্লাস্টিক দিয়ে গোপ্রোটাকে পুরো আগাপস্তাটা মুড়ে নিয়েছে যাতে জল না ঢোকে, কারণ দাদা ইউজ করে হচ্ছে মিডিয়া মোড, আর মিডিয়া মোডে যদি জল যায় তো গোপ্রোর গল্প হয়ে গেল। সেখানে আমি ইউজ করি হচ্ছে উলানজির কেস, যেখানে ব্লু ট্যাগ দিয়ে দিলে গোপ্রোটা পুরোপুরি ওয়াটারপ্রুফ হয়ে যায়। তো আমি রিস্ক নিচ্ছিলাম না, কারণ নতুন জিনিস বুঝতেই পারছো, একটা আলাদাই মায়া রয়েছে জিনিসটার প্রতি। আর এছাড়া গোপ্রো কিন্তু ইটসেলফ ওয়াটারপ্রুফ, যদি এরমভাবে ইউজ করো তাহলে এর কিচ্ছু হবে না, জলে চুবিয়ে তুমি ব্যবহার করতে পারো। কিন্তু যখনই মাইক কানেক্ট করা হয় না, তখন গোপ্রোর যে ওয়াটারপ্রুফ ব্যাপারটা সেটা চলে যায়। ফাঁক ফোকর দিয়ে যদি জল ঢোকে তাহলে পুরো গল্প হয়ে যাবে। আর এখানে এটা লাগিয়ে নিয়েছি ফ্রন্ট ভিউর জন্য, এটা আবার হ্যাং হয়ে গেছে, শেট, যাকগে। আমার এই পুরোনো গোপ্রোটা খালি থেকে থেকে হ্যাং হতো বলেই আমি এখন আর ইউজ করি না সেরকম বিশেষ। এখন আমি হিরো 12টা ইউজ করি, আর এই হিরো 12টা কিনেছি বেশি দিন হয়নি। তোমরা যারা আমার রেগুলার বেসিসে ভিডিও দেখো তারা জানবে যে মাস ডেরেক বোধহয় হয়েছে, খুব সম্ভবত মাস ডেরেকই হবে। আমি দার্জিলিং থেকে ফিরে এসেই গোপ্রোটা নিয়েছি। দেখো বৃষ্টির মধ্যে রাইড করছি, আর এটা একটা আলাদা লেভেলের মজা লাগে আমার, সত্যি বলতে। মানে শীত গ্রীষ্ম বর্ষার মধ্যে বর্ষার যে রাইড, সেটা একটা অন্য রকম অন্য লেভেলের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে এই হেলমেটের মধ্যে, মানে বুঝতে পারছো, মাথার মধ্যে আর কি। তো নতুন গোপ্রো বৃষ্টির মধ্যে লাগিয়ে তাই দিয়ে ভিডিও বানিয়ে কষ্ট তো মনের মধ্যে হচ্ছে, কিন্তু তোমাদের জন্য এটুকু তো করা যেতেই পারে, কি বলো? তো ইসি বাদ একটা লাইক করে দিও ভিডিওটাতে, আর চ্যানেল নতুন থেকে চ্যানেলটাকে মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। কি কিডনি টাচিং ডায়লগ দিলাম না, কিন্তু আমার যা হচ্ছে আমি বুঝতে পারছি। তো এখানে দাঁড়িয়ে চা বিস্কুট আর একটা মাজা নিয়েছিলাম, মাজাটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, আগে কোথাও যদি দাঁড়াই আবার কোলাঘাটে তো খেয়ে নেব। আর চা আর বিস্কুট খেয়েছি, আমাদের টোটাল লাগলো হচ্ছে দুজনের 2 প্যাকেট বিস্কুট, মাজা, আর দাদা কি ঝালমুড়ি সামথিং কিছু একটা নিয়েছিল, সব মিলে 165 টাকা। আমাকে দীপদা বলেছিল যে ভাই 2 দিনের জন্য প্রোগ্রামটা করি, আমরা গিয়ে ওখানে 2 দিন থাকবো আর 3 দিনের দিন ব্যাক করব। তো আমি বলেছিলাম যে না দাদা 2 দিন ধরে থাকা পসিবল হবে না, কিছু কাজ রয়েছে সেই জন্য। আর এছাড়া আমি যে 7 দিনের চ্যালেঞ্জ নিয়েছিলাম, একদিন ছাড়া ছাড়া ননস্টপ ভিডিও দেওয়ার, সেই চ্যালেঞ্জ কিন্তু এখনও পর্যন্ত অটুট রেখেছি।
তো দেখা যাক কতদিন এভাবে টানতে পারি, চেষ্টা করবো এটাকে কন্টিনিউ করতে থাকার। আর তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট থাকলে আরও কত দূর আমরা পৌঁছে যাব। খুব শীঘ্রই চেষ্টা রয়েছে চ্যানেলটাকে 10,000-এর কোটায় নিয়ে যাওয়ার। তাতে করে কি হবে, আমার লাদাখ রাইড একটু সুবিধা হয়ে যাবে। তো তোমরা ঝটপট 10,000 করে দাও। 10,000 সাবস্ক্রাইবার ফ্যামিলি হয়ে গেলেই কিন্তু লাদাখ রাইড আসছে এই বছরেই। তো একটু সাপোর্ট তোমাদের থেকে দরকার। বাকি এদিককার রাস্তা তো ঠিক আছে, এখানে টুকটাক জায়গায় জায়গায় চালান কাটে, তবে আমার মনে হয় না আজকে বৃষ্টির মধ্যে পুলিশ ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকবে বলে। আমাদের টুকটাক আরও অনেক প্ল্যান ছিল, যেমন আমরা ভেবেছিলাম যে উদয়পুর বা বিচিত্রপুর এগুলো যাব, কিন্তু সেগুলো হলো না জাস্ট বিকজ বৃষ্টির জন্য। আমরা যদি আরও সকাল সকাল উঠে বেরিয়ে পড়তে পারতাম মোহনার দিকে, মানে অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম 4টের সময়, হঠাৎ দিক করে গিয়ে দেখি যে বৃষ্টিটা একটু কমেছে, তো তখনই আমরা বেরোলাম। যদি সকাল সকাল বেরোতে পারতাম 5টার সময়, তাহলে আমাদের আরও কিছু জায়গা কভার করা যেত একদিনেই। মানে দীঘা ঘুরতে গেলে সেরকমভাবে 2 দিন লাগে না, কিন্তু তবে যদি মনে হয় যে না সমুদ্রের ধারে একটু বসবো, একটু নিজেদের মতন করে টাইম স্পেন্ড করব, একটু ভাইবটা নেব দীঘার সমুদ্র সৈকতের, তাহলে একটা দিন তো এক্সট্রা লাগতেই পারে। আমরা এখন পার করছি ছত্রধরা, এরপর সামনে এগিয়ে গিয়ে পড়বে হচ্ছে কাঁথি। কাঁথি থেকে আমরা নন্দকুমার হয়ে হাইওয়ে পাবো। তো এখানে দাঁড়িয়েছিলাম ইন্ডিয়ান অয়েল একটা পেট্রোল পাম্প দেখে, কারণ দীপদা অনেকটা পিছিয়ে পড়েছিল। আর আমি নিচ্ছি হচ্ছে একটা মাজা ব্রেক নেওয়ার আগে হয়েছে সুসু ব্রেক। গ্লাভসটা ভিজে পুরো একদম চাপ হয়ে গেছে দেখো। হিরো 8টাতে বৃষ্টির জল লাগে, আবার বোধহয় হ্যাং হচ্ছে বারবার। ক্যামেরাটা লাগানো ছিল, আমি চালাইনি, কিন্তু আপনি দেখি চালু হয়ে গেল। মানে একটা বাম্পারে পড়লো, গাড়িটা গেল, তারপরে দেখি ক্যামেরা চালু, আপনি ভিডিও রেকর্ডিং শুরু হয়ে গেছে। এখানে মনে হয় ভূতে ধরেছে, ওজা ফোজা দিয়ে ঝাড়াতে হবে একবার। কি হয় মাঝে মাঝে চাগায় থেকে থেকে, ভাই অফ হয়ে যা। অফ হলেও এখানে জ্বলে রয়ে গেছে, কি রে বাবা। রেকর্ডিং স্টপ হয়ে গেছে কিন্তু ক্যামেরা চালু রয়েছে। দীঘা থেকে শুরু করে নন্দকুমার পর্যন্ত ভেতরের রাস্তা, তো সেই জন্য কী হয় খুব বেশি জোরে গাড়ি ভাগানো যায় না। তার উপরে এখানকার যে বাসগুলো, ওই সাউথ বেঙ্গলের যে বাস SBSTC, ওরে ভাই ওরা তো মানে ওদেরই রাজত্ব বলতে পারো। তোমরা যদি দীঘার দিকে আসো, দীঘা থেকে ফেরার পথে এই জায়গাগুলো কিন্তু ভালোভাবে খেয়াল রাখবে। নন্দকুমার থেকে পার করার পর থেকেই প্রায় ওই 2-5 কিলোমিটার মতন এসছি, তারপরে শুরু হয়ে গেছে এরকম রাস্তা। পুরো রাস্তাটাকে চিরে রেখে দিয়েছে। 2 চাকার গাড়িতে কিন্তু এটা ভীষণভাবে বিপজ্জনক। পুরো গাড়ি একদম টলমল করছে। আরে কাকা হর্ন দিলেই হবে, মানে রীতিমতন করছে গাড়ি। তার উপর রাস্তায় জল, মানে কেউ যদি একটু বেখেয়ালি হয়ে জোরে এসে পড়ে এর উপরে, পুরো ছিটকে যাবে গাড়ি। কবে গিয়ে রাস্তা হবে তার ঠিক নেই, তার আগে চিরে রেখে দিয়েছে। ঘড়িতে বাজে 3:07। কোলাঘাট পার করে অনেকক্ষণই চলে এসেছি। গ্লাভসটা খুললাম, হাতের অবস্থা দেখো, হাত পুরো ঠান্ডায় ভিজে কুঁচকেরম হয়ে গেছে, তার উপরে গ্লাভসের রং উঠেছে। ও ভাই মনে হচ্ছে কি কোনো গরম আগুন কিছু একটা পেলে সামনেখানে, সেখানে একদম সেঁক দিতাম ভালো হতো। হাত পুরো জমে রয়েছে ঠান্ডায়। মানে কদিন আগেও গরমে হাঁসফাঁস করছিলাম, আর মার্চ মাসে যে আবার এরকম ঠান্ডাটা ফিল হবে, সেটা বাইক চালাতে গিয়ে হোক আর যাই হোক, এটা ভাবিনি কোনোদিনও। দীপদা যে কোথায় রয়ে গেছে কোনো পাত্তা নেই। নন্দকুমারের ওখানে দাদার সঙ্গে একসঙ্গে দেখা হলো, তারপর আবার পিছিয়ে গেছে। কি করছে 390 নিয়ে? একি আপনি আপ অন হচ্ছে অফ হচ্ছে নাকি? পাওয়ারিং অফ। তুই ভাই ব্যাগে ঢোক ভাই। সারা রাস্তার কাদা এর মধ্যে, ভরে তো দিই, পরে বাড়ি গিয়ে দেখা যাবে। আমি সাধারণত প্লাস্টিকের টুকরো হোক বা প্লাস্টিকের বোতল হোক যেখানে সেখানে ফেলি না, তো সেই জন্যেই মাজাটা খেয়ে বোতলটা রেখে দিয়েছি। চারিদিকে অবস্থা দেখো, চাইলেই ফেলে দেওয়া যায়, কিন্তু না, ভিডিওতে তোমাদেরকে বলবো যে তোমরা ফেলো না, আর নিজে চুপি ক্যামেরার আড়ালে ফেলে দেবো এখানে সেখানে নোংরা আবর্জনা, সেটা ঠিক নয়। তো সেই জন্যেই করিনি। বাড়ি যাই, কোথাও একটা ডাস্টবিন দেখে ফেলে দেবো। এটা হচ্ছে মেহনতের হাত, দেখেছো এখানে কড়া পড়ে গেছে ভাই, আর সাইডে কালো হয়ে গেছে, কুঁচকে গেছে, বাট ঠিক আছে, ইসমে কি খেয়ে। শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায়, হৃদয়ের মরু পথে চল ছবি এঁকে যায়।
জানি সেই তো ছিল আগে ঘুমে অনুরাগে স্বপ্ন চালিনি, আজ বিস্তে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী, ঝিঙে ধারাতে চায় মন হারাতে। এই হচ্ছে বাইকের সুবিধে। সারা দুনিয়ার গাড়ি যখন দাঁড়িয়ে গেছে তখন আমরা আরামসে সাইড দিয়ে বেরিয়ে গেলাম। তবে এয়ারপোর্ট পৌঁছে গেছি, আর এই সামনে এখানটা একটা গাড্ডা রয়েছে যেখানে নামলে ঘাট করে গাড়িটা ঢুকে যাবে, তাই এখানটায় নামাবো না, হালকা করে ডান দিক নিয়ে নেব। এইখানটায় গাড্ডাটা রয়েছে। যতই ভালো রেনকোট পরো না কেন, বর্ষার মধ্যে বৃষ্টিতে যদি বাইক নিয়ে বেরো, রেনকোটের ভেতরে জল ঢুকবেই, আর এমন এমন জায়গায় ঢুকবে না যতক্ষণ না বাড়ি গিয়ে সব কিছু খুলছো ততক্ষণ পর্যন্ত শোকাবে না। বাকিটা ডিটেলসে বললাম না, বুঝে নাও। তো ঠিক আছে, চলেই এসেছি প্রায়। হাইওয়ের ফাঁকা রাস্তা পার করে আবারও চলে এসেছি এয়ারপোর্টের জ্যামে, আর এখান থেকে বাঁ দিক দিয়ে ঢুকে যাবো এয়ারপোর্টের ভেতরের রাস্তা দিয়ে চলে যাবো হচ্ছে কৈখালি। এই ট্রিপে আমাদের বাইক এখনও পর্যন্ত চলেছে 404 কিলোমিটার। এখান থেকে আমাদের বাড়ির যা ডিস্টেন্স তাতে ওই ধরে নাও 408 কিলোমিটার মতন চলবে। এবার এখান থেকে চিনার পার্ক হয়ে বাড়ি চলে যাবো। তো আজকের মতন এই অবধি, দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে মনে করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও যাতে আমাদের নেক্সট ব্লগ আসে নোটিফিকেশন পেয়ে যাও। আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এক্স তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাইকে শেয়ার করে দিও। তো চলো বাই, দেখা হচ্ছে খুব শিগগিরই, টাটা। কত ভোট আসে যায়, আমাদের রাস্তা যেমনকার তেমনই রয়ে যায়, কিচ্ছু বদলায় না। অবস্থাটা দেখো, এটা রাজারহাট নিউ টাউনের রাস্তা, ঠিক আছে, এটা আমাদের পাড়ার রাস্তা। দেখো রাস্তায় গাড্ডা না গাড্ডায় রাস্তা, রে বাবা রে বাবা রে বাবা। ऐसे রাস্তে সে ऐसे নিকলতে হ্যাঁ ऐसे। কিন্তু আশপাশের লোকজন হাঁটাচলা করছে, তাদের গায়ে যদি জল ছিটিয়ে লাগে তাহলে গালাগালিটাও এসে পড়বে তার সঙ্গে সঙ্গে। ওরে ভাই রে ভাই রে ভাই, কি রাস্তা বানিয়েছে। আইয়া 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 আইয়া, এখানে একটা বড় গাড্ডা রয়েছে, এইখানটায় এইখানটায় আবার এইখানটায়। এই যে পাড়ার রাস্তা তো বুঝতেই পারছো, কোথায় গাড্ডা রয়েছে বোঝা যায়, একটু জোরে গেলেই দাদা গায়ে জল ছিটিয়ে লাগতো। চলো এসে গেছি।